চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি প্রথমেই আমাদের সাম্প্রতিক যে আপনারা জানেন যে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চলমান আছে, এই অভিযানের আপডেট সম্পর্কে আমি এই যে মিডিয়াকে তার পরিসংখ্যান উপস্থাপনের জন্য বলব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এআইজি মিডিয়া শাহাদাত বলছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন 13 ডিসেম্বর থেকে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হয়েছে এবং গতকাল রাত 12টা পর্যন্ত এখন পর্যন্ত যে আপডেটগুলো আছে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবং অপারেশন ডেভিল হান্ট ফেজ 2তে এখন পর্যন্ত চেকপোস্টের সংখ্যা হচ্ছে 15,662টি এবং আমরা এই সময়কালে 1,51,232টি গাড়ি তল্লাশি করেছি এবং মোটরসাইকেল তল্লাশি করেছি 1,71,000 এবং এর মধ্যে অবৈধ মোটরসাইকেল উদ্ধার হয়েছে 2,452টি এবং এই অপারেশনে এখন পর্যন্ত 6,598 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোট আগ্নেয়াস্ত্র আমরা ইতিমধ্যে প্রায় 56টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। তার মধ্যে রাইফেল আছে 1টি, রিভলভার 5টি, পিস্তল 60টি, শুটার গান 11টি, পাইপ গান 8টি। এখন পর্যন্ত এটা হচ্ছে আমাদের আপডেট। আর যদি এর পরবর্তীতে আমাদের অন্যান্য সংস্থা ব্রিফ করবে এবং আপনাদের প্রশ্ন থাকলে পরবর্তীতে ধন্যবাদ। এটা 13 ডিসেম্বর রাত থেকে গতকাল রাত 12টা পর্যন্ত। জি 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 অবশ্যই, ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করছি আমাদের শহীদ ওসমান হাদির ঘটনা বিষয়ে ব্রিফ করবেন আমাদের ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি হিসেবে কর্মরত আছি। আপনারা সবাই অবগত আছেন যে গত 12 ডিসেম্বর 2025 শুক্রবার শরীফ ওসমান হাদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 8ম আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতিঝিল ওয়াহদা মসজিদ হতে জুম্মার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করেন। অতঃপর তিনি অটোরিকশা যোগে তার বড় ভাই ওমর হাদি সহ সরওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা করেন। পিছনেতে 2 জন দুষ্কৃতকারী হেলমেট পরিহিত অবস্থায় একটি মোটরসাইকেলে তাকে অনুসরণ করতে থাকে। বিজয়নগর পানির ট্যাঙ্কির অভিমুখে বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর দুপুর আনুমানিক 14টা 20 ঘটিকার সময় পিছন হইতে তাকে অনুসরণ করা মোটরসাইকেল থেকে তাকে গুলি করে দ্রুত মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখমপ্রাপ্ত হন। তাকে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি গত 18/12/2025 তারিখে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর সংক্রান্তে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয় এবং এই মামলার সঙ্গে পরবর্তীতে যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন আমরা 302 ধারা সংযুক্ত করে মামলাটি বর্তমানে ডিবি কর্তৃক তদন্তাধীন। ঘটনার বিষয়ে যদি আমরা বলি, আপনারা জানেন যে 2:20 ওনাকে মোটরসাইকেল আরোহী গুলি করে। এই সম্পদ আমরা প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে যাই। আমরা ঘটনাস্থলে যে ভিডিও ফুটেজ কালেক্ট করি, ঘটনাস্থলে উপস্থিত যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল, প্রত্যক্ষদর্শী ছিল, তাদের কাছ থেকে ঘটনার তথ্য এবং ব্যক্তিবর্গের বর্ণনা সহ অন্যান্য ফুটেজ সংগ্রহ করে আমরা চেষ্টা করি আসামিকে শনাক্ত করার জন্য। তো আসামিকে আমরা প্রায় রাত 9টার দিকে আমরা নিশ্চিত হতে পারি যে 9টা সোয়া 9টার দিকে এই যে বিভিন্ন সিসি ফুটেজ ক্যামেরা, তারপরে অন্য স্টিল কিছু ছবি পাই আমরা। তাকে যে আসামি শুটার যে উনি হচ্ছে ফয়সাল করিম মাসুদ, ওর এলাইস রাহুল আর কি। তো ওনাকে শনাক্ত করার পরে তারপরে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করি। সেই চেষ্টায় বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনি মোহাম্মদপুরে, নরসিংদীতে, সাভারে সহ দেশের বিভিন্ন অঞ্চলে আমরা ধারাবাহিক অপারেশন পরিচালনা করি।
এই অপারেশন পরিচালনাকালে আমরা মোটামুটি 10 জনকে গ্রেপ্তার করতে পারি। আমরা ছিলাম, র্যাব ছিল, বিজিপি ছিল, তারপরে ডিএমপি পুলিশ ছিল, জেলা পুলিশ ছিল, সকলেই। এই আলোচিত ঘটনার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হয় যে প্রত্যেকটা ইউনিটকে নির্দেশ দেওয়া হয় যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার যেন আসামিদেরকে গ্রেপ্তার করা হয় এবং এর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। তারই ধারাবাহিকতা আমরা বললাম যে ঘটনার সংশ্লিষ্টতায় আমরা 10 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করি এবং এই গ্রেপ্তার তাদের জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ঘটনায় যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছে সেই মোটরসাইকেলটা আমরা উদ্ধার করেছি। ঘটনায় যে গান দিয়ে শ্যুট করা হয়েছে সেই গান উদ্ধার করা হয়েছে, গানসহ আরও 3টি গান উদ্ধার করা হয়েছে। তাছাড়া গুলি এবং আরও কিছু ডকুমেন্ট জব্দ করেছে, কিছু ব্যাংকের চেক জব্দ করা হয়েছে, ওদের পাসপোর্ট জব্দ করা হয়েছে, মোবাইল ফোন সহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এখন মামলাটি তদন্তাধীন। আমরা আসামিদেরকে রিমান্ডে নিয়ে এসে পুলিশ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আমরা মামলার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতেছি এবং দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নিচ্ছি। এটি ছিল আমাদের। না, যারা গ্রেপ্তার প্রশ্ন উত্তর পরে এটা কিন্তু আরো অংশ আছে, আমাদের বিজিবি আছে, র্যাব তারা না এইটারই অংশ না, এটার ওনারা অংশ বলুক। মামলা যেহেতু আমার কাছে তদন্তাধীন, এখানে অন্যান্য সংস্থা কাজ করেছে, তো সেই জন্য আমরা বলতেছি আপনার বিজিবি ছিল, র্যাব ছিল, আপনারা ওনাদের ইয়েটা শোনেন। সার্বিকভাবে মামলা যেহেতু তদন্তাধীন আমার কাছে, যে কোনো প্রশ্ন উত্তর আমরা আপনাদেরকে দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি উইং কমান্ডার ইন্তেখাব র্যাবের মুখপাত্র হিসেবে এখানে উপস্থিত আছি। কারণ আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। গত 12 ডিসেম্বর 2025 সময় দুপুর 2টায় 2:23 ওসমান হাদিকে গুলি করা হয় এবং এই সংবাদ পাওয়া মাত্রই র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্তের উদ্দেশ্যে ক্রাইম সিন পরিদর্শন, বিভিন্ন তথ্য এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত মোটরসাইকেলের দ্বিতীয় আসনধারী এবং শুটার হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করে। ফয়সালের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রযুক্তির সহায়তায় জড়িত অপর ব্যক্তি মোটরসাইকেল চালক আলমগীরকেও শনাক্ত করা হয়। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটির সম্ভাব্য নাম্বার প্লেট ঢাকা মেট্রো ল 546375, যার মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জানতে পারা যায় ফয়সাল করিম তার স্ত্রীর বাসা নরসিংদীতে 11 ডিসেম্বর আনুমানিক সকাল 6টা পর্যন্ত অবস্থান করে। ভোর 5টায় আগারগাঁও থেকে ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর গ্রিন জোন রিসোর্ট এর উদ্দেশ্যে উবার যোগে যাত্রা করেন এবং আনুমানিক সকাল 5:30টায় গ্রিন জোন রিসোর্টে উপস্থিত হন। আগারগাঁও থেকে রওনার পূর্বেই ফয়সাল তার বান্ধবী মারিয়াকে ভোর 4টায় ওই রিসোর্টে উপস্থিত থাকার জন্য বলে। তদন্ত সূত্রে 13 ডিসেম্বর 2025 তারিখে উবার চালক ও গ্রিন জোন রিসোর্টে বয়কে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মারিয়ার অবস্থান শনাক্ত করা হয় এবং আনুমানিক 2টার দিকে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারিয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনার দিন সকালে সেখানে সহযোগী আলমগীরের সাথে ফয়সাল করিম প্রথমে মাদক সেবন করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে তার পরিকল্পনার কথা উল্লেখ করেন, যার অনেক কিছুই মারিয়া শুনে ফেলে। এক পর্যায়ে মারিয়া বুঝতে পারেন যে ওসমান হাদির বিষয়ে তারা উত্তেজিত স্বরে আলোচনা করছেন। পরবর্তীতে ঘটনার দিন তারা উবার যোগে সকাল আনুমানিক 9টায় রিসোর্ট ত্যাগ করে আগারগাঁওয়ে তার বোনের বাসায় এসে উপস্থিত হন। উক্ত বিষয়টি গ্রিন জোন রিসোর্টে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা নিশ্চিত হই। এক্ষেত্রে গ্রেফতারকৃত মারিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া এবং ফয়সালের শ্যালক ওয়াহিদ আহমেদ শিপুর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে 13 ডিসেম্বর আনুমানিক দুপুর 12টার সময় শিপুকে নরসিংদী হতে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতারকৃত শিপুর দেওয়া তথ্য অনুযায়ী 14 ডিসেম্বর সকাল 6টায় ফয়সালের স্ত্রী সামিয়াকে নরসিংদী হতে গ্রেফতার করে।
15 ডিসেম্বর আগারগাঁয়ে উপস্থিত ফয়সালের বোনের বাসা শনাক্ত করে ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত দুটি ম্যাগজিন, 11 রাউন্ড গোলাবারুদ, বিপুল সংখ্যক চেক এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং উপযুক্ত প্রযুক্তির মাধ্যমে মোহাম্মদ কবিরকে ফয়সালের সাথে ইনকিলাব কালচার সেন্টারে উপস্থিতের বিষয়টি নিশ্চিত করা হয় এবং পরবর্তীতে তাকে 15 ডিসেম্বর দুপুর 1টায় ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সালের স্ত্রী সামিয়ার তথ্য অনুযায়ী গত 16 ডিসেম্বর সকাল আনুমানিক 5টায় ঢাকার কেরানীগঞ্জ থেকে ফয়সালের মা ও বাবাকে গ্রেফতার করা হয়। ফয়সালের মা ও বাবার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফয়সালের শ্যালক শিপুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শিপুর বন্ধু মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করা হয়। এখন এ পর্যায়ে আটককৃত অভিযুক্ত ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিম্নোক্ত তথ্য সমূহ আমরা জানতে পেরেছি যা আপনাদের সামনে উপস্থাপন করছি। ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর ফয়সাল ও আলমগীর পুনরায় আগারগাঁওয়ে যায় এবং হত্যা চেষ্টায় ব্যবহৃত পিস্তল ও গোলাবারুদ লুকানোর পরিকল্পনা করে। অস্ত্রের ব্যাগটি সে তার বাবাকে দিয়ে তার শ্যালক শিপুর নিকট হস্তান্তর করতে বলে এবং সিএনজি যোগে সাভারের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে ফয়সালের বাবা ব্যাগটি শিপুর কাছে হস্তান্তর করে। শিপু এই ব্যক্তি নরসিংদীতে ফেরত নিয়ে গিয়ে তার বোন অর্থাৎ ফয়সালের স্ত্রী সামিয়ার নিকট দিয়ে দেয়। সামিয়া ব্যক্তিকে পুনরায় শিপুর কাছে দিয়ে এটিকে লুকানোর জন্য বলে দেয়। পরবর্তীতে শিপু তার বন্ধু মোহাম্মদ ফয়সালকে বাসায় ডেকে সেই ব্যাগটি দিয়ে দেয় গোপন করবার উদ্দেশ্যে। মোহাম্মদ ফয়সাল তার বাসায় ব্যাগটি রাখার পর সোশ্যাল মিডিয়ায় দেশের সার্বিক পরিস্থিতি দেখে ভীত হয়ে পার্শ্ববর্তী তরুয়ার বিলে অস্ত্র এবং গোলাবারুদ সহ ব্যাগটি ফেলে দেয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুসারে হত্যা চেষ্টায় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, 41 রাউন্ড গোলাবারুদ এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। র্যাবের মূল লক্ষ্য হলো অপরাধ নির্মূল করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা। এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং এই ঘৃণ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। পরবর্তী অংশের জন্য আমি বিজিবি সেক্টর কমান্ডার স্যারকে অনুরোধ করব। বিসমিল্লাহির উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার, ময়মনসিংহ সেক্টরে কর্মরত আছি। আপনারা জানেন যে আমাদের বর্ডার বাংলাদেশে 4427 কিলোমিটার এলাকার সীমান্ত জুড়ে আমাদের এই দায়িত্বপূর্ণ অধিকাংশ এলাকাটাই হচ্ছে খাল, নদী, বিল, জঙ্গল এবং চ্যালেঞ্জিং, অত্যন্ত চ্যালেঞ্জিং একটা এলাকা। বেসিক্যালি 12 ডিসেম্বর আমরা নিয়োজিত করি। ক্যাম্পের জাস্ট সামান্য কিছু লোক পাহারায় রেখে সমস্ত লোককে আমরা ডিপ্লয় করে দিই সতর্ক থাকার জন্য। গিয়েছেন সীমান্তবর্তী এলাকাতে পুরোটাই হচ্ছে পাহাড়, অপর পাশে মেঘালয় পাহাড়, এই পাশে হচ্ছে আমাদের সমতল জায়গা। এই জায়গাতে আমাদের প্রতিটা বিওপির সীমিত সংখ্যক